ওয়েলকাম টু সায়েন্স উইথ নেচার। এখানে তোমরা বিজ্ঞান বিষয়ের সঙ্গে সঙ্গে নেচারের ভিডিও মানে প্রকৃতির ভিডিও তোমরা পাবে। প্রকৃতির আহ, উম, যে পশু পাখিগুলো আছে, পশু পাখি বা গাছপালা আছে, তাদের যে আচার ব্যবহার এগুলো নিয়েও ভিডিও তোমরা এখানে পাবে। ঠিক আছে, আজকের যেটা নিয়ে আলোচনা করব তোমরা বুঝতে পারছো, পরিবেশ ও উৎপাদন। এই যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের এখান থেকে এখানে এই যে ভিডিওটার বিশেষত্ব এটাই যে এই অধ্যায়ে 98 পেজ থেকে 108 পর্যন্ত এই পেজে যে বিষয়গুলো আছে পড়ার পর ওখান থেকে মানে বইয়ের থেকে যে প্রশ্নগুলো হতে পারে 1 নম্বরের, ঠিক আছে, ঠিক সেই প্রশ্নগুলো আমরা এখানে তুলে ধরেছি। সুতরাং তোমাদের এই অধ্যায় থেকে যদি প্রশ্ন পড়ে তোমরা এখান থেকে অনেকগুলো প্রশ্ন পেয়ে যাবে। এছাড়া আরও কিছু বাকি আছে, আরও পেজ বাকি আছে সেগুলো থেকেও পরবর্তীকালে আমরা ভিডিও আপলোড করব। সুতরাং এই ভিডিওটা এবং আর ভিডিওগুলো দেখলে তোমরা এখান থেকে যে প্রশ্নগুলো পড়তে পারে 1 নম্বরে সেগুলোই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, বেশিরভাগ প্রশ্ন তোমরা পেয়ে যাবে। আর একটা দুটো প্রশ্ন, কিছু প্রশ্ন যদি বা না পাও, দেখবে সেটা হয়তো এই প্রশ্নের সঙ্গে মিল নেই, কিন্তু যে প্রশ্নটা পড়েছে সেটা হয়তো এই প্রশ্নে সেটা তার উত্তর হয়তো এই প্রশ্নেই আছে। একটু তোমাদের বুঝে নিতে হবে, এইরকম ঘুরিয়ে প্রশ্ন হতে পারে। ঠিক আছে, সুতরাং এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে চলো শুরু করা যাক। দেখো কী কী প্রশ্ন আছে এখানে। 50টা প্রশ্ন পাবে এবং তার উত্তর। প্রথম প্রশ্নটা কী আছে দেখে নাও। প্রথম প্রশ্নটা আছে, হারভেস্টার কী? হারভেস্টার হলো ধান কাটা ঝাড়ার আধুনিক যন্ত্র হলো হারভেস্টার। ঠিক আছে, যে চাষ করে তাকে ইংরাজিতে কী বলে? যে চাষ করে তাকে ইংরাজিতে বলা হয় টিলার। পাওয়ার টিলার কী? যে যন্ত্রের সাহায্যে তাড়াতাড়ি জমি চাষ করা হয় সেটাকেই বলে পাওয়ার টিলার। পরবর্তী, প্রথমে মানুষ মাটি খুঁড়ে চাষ করতে কী ব্যবহার করত? মাটি খুঁড়ে চাষ করার জন্য কী তারা ব্যবহার করত? কাঠের লাঙল। ঠিক আছে, তারপরে দুটো প্রাণীর নাম করো যাদের কাঠের লাঙল টানতে ব্যবহার করা হতো। কী কী? একটা হচ্ছে গরু, মহিষ। প্রথমে কী করতো? প্রথমে একজন টানতো, একজন চেপে থাকতো সেই ফলাটা। তারপরে মানুষ দেখলো যে এগুলো গরু, মহিষ বা ঘোড়া এদেরকেও দিয়েও করা যায়। তারপর থেকে তারা সেটাই করতে থাকলো। তারপরে কি, চাষের কাজ পুরুষ না মেয়েদের বুদ্ধিতে শুরু হয়েছিল? এটা আশ্চর্যের বিষয়, চাষের কাজ কিন্তু মেয়েদের বুদ্ধিতেই শুরু হয়েছিল। কারণ কি বলো তো? কারণটা হচ্ছে পুরুষরা যেত শিকার করতে, হ্যাঁ, বন থেকে শিকার করে নিয়ে আসতো, যার জন্য মেয়েরা ঘরে থাকতো। আর ঘরে বসে তারা বিভিন্ন যখন সবজি টবজিগুলো তারা কেটে হয়তো কোনো জায়গায় রেখে দিয়েছে, সেই বীজ থেকে কোনো সময় গাছ বেরিয়ে গেছে, তখন তাদের মাথায় একটা বুদ্ধি হয়েছে, বীজ থেকে যদি গাছ বার হয় তাহলে তো আমরা এইভাবেই গাছ করতে পারি, বীজগুলো ভালো করে পুঁতে দিয়ে করে এইভাবেই হচ্ছে চাষটা শুরু হয়েছে। না হলে আগে তো মানুষ চাষ করতে জানতো না, এমনি হয়ে থাকতো, সেইভাবে সেখান থেকে বন থেকে কুড়িয়ে গাড়িয়ে খেত ফল টল। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার দেখো, আগে কীটনাশক হিসাবে কি ব্যবহার করা হতো? নিম পাতা কীটনাশক হিসাবে ব্যবহার করা হতো। কীটনাশক মানে কীট দিয়ে মেরে ফেলার যে ব্যাপার আর কি। কীটনাশক, কীটকে নাশ করে দেওয়া যেসব ব্যবহার করা হতো যেগুলো, সেটা নিম পাতা আগে ব্যবহার করা হতো। এখনও করা হয়, মানে আগেও তো কিছুই ছিল না, রাসায়নিক সার তো অনেক পরে এসছে। ঠিক আছে, আগে সেজন্য নিম পাতা ব্যবহার করা হতো। রাসায়নিক সারের একটা অসুবিধা লেখো। কী অসুবিধা? অসুবিধা হলো জমির উর্বরতা কমে যায়। রাসায়নিক সার যদি আমি ব্যবহার করতে থাকি তাহলে জমির উর্বরতাটা কমে যাবে। শুধু যদি রাসায়নিক সার ব্যবহার করি, জৈব সার ব্যবহার না করি, তাহলে কিন্তু সেই জমির উর্বরতা আর বেশি দিন থাকবে না। রাসায়নিক কীটনাশকের একটা অসুবিধা লেখো। কীটনাশকের অসুবিধা কী? কীটনাশকের অসুবিধা হলো জমির যে বন্ধু পোকারা আছে সেগুলো মরে যায়। রাসায়নিক কীটনাশক যদি ব্যবহার করতে থাকি আমরা, জমির বন্ধু পোকা যেগুলো আছে সেগুলো মারা যাবে। এটা হচ্ছে অসুবিধা। এবার দুটি অর্থকরী পোকার নাম লেখো। অর্থকরী পোকা কে কে আছে? মৌমাছি, রেশম পোকা। অর্থকরী কেন বলছে? যে এইসব পোকা থেকে আমরা অর্থ পেতে পারি।
অর্থ পেতে পারে মানে কি সরাসরি কি পোকা থেকে? না, এইসব পোকা এমন ধরনের, যেমন রেশম থেকে আমরা রেশম সিল্ক যেটা আমরা পাই, তার মৌমাছি থেকে মধু পাই, সেগুলো বিক্রি করে আমরা অর্থ বা টাকা পাই, তাই তো? এইভাবে আমরা সেটাকে অর্থ অর্জন করি, তাই বলা হচ্ছে এদেরকে বলা হয় কি অর্থকরী পোকা। তারপরে দেখো, প্রজাপতি জমির একটা ক্ষতিকর পোকা। এটা কি ঠিক না ভুল? এটা সত্য না মিথ্যা? না, এটা মিথ্যা কথা। প্রজাপতি জমির উপকারী একটা পোকা, ক্ষতিকর না, উপকার করে। জমির উপকার করে মানে কি, যে গাছের উপকার করে, ঠিক আছে, এটাই। কত সালে চালের দাম চালের দাম 4 গুণ বেড়ে গিয়েছিল আর কি, সেটা হচ্ছে 1966 সালে। আগে কোন সময় ধান চাষ হতো? আগে ধান চাষ হতো? সেটা হলো বর্ষাকালেই শুধু আগে ধান চাষ হতো। পরে ঠিক হলো কি, পরে শুরু হলো গ্রীষ্মকালেও ধান চাষ। শীতকালে চাষ হতো এমন দুটি সবজির নাম লেখো। শীতকালে চাষ করা হতো সেরকম সবজি কি? কপি, আলু। তারপর গরমকালে চাষ হতো এমন দুটি সবজির নাম, ঝিঙে, পটল। কি দিয়ে তৈরি করা হতো ফাঁকা একটা ধান ঝাড়ন? কী দিয়ে করা হতো? দেখ, এটা হলো চেরা বাঁশ দিয়ে ধান ঝাড়ন তৈরি করা হয়। তারপরে কোন ধরনের ধান চাষে কম জল লাগে? এটা হলো আউশ ধান চাষে জলটা কম লাগে। তারপরে কোন ধরনের ধান চাষে বেশি জল লাগে? সেটা আমন ধান চাষে জলটা বেশি লাগে। তারপরে একটা উঁচু জমিতে ড্যাশ ধানের চাষ হয়? একটু উঁচু জমিতে, মানে একটু উঁচু জমিগুলোতে কী ধানের চাষ হয়? সেটা হলো আউশ ধান, উঁচু জমি। আর তার থেকে একটু তুলনায় নিচু জমিতে আমন ধান চাষ করা হয়, ঠিক আছে। একটু উঁচু জমিতে আউশ ধান চাষ করা হয়। ধান ঝাড়া কী? দেখে নাও, ধান ঝাড়াটা কী। ধান সমেত খড় ধান ঝাড়নের উপর পিটিয়ে ধান ও খড় আলাদা করাকে ধান ঝাড়া বলে। তাহলে বোঝা গেল, ধান সমেত খড়, সেটা ধান ঝাড়ন যেটাকে যার উপর ঝাড়া হয় আর কি, সেই ধান ঝাড়ানোর উপর পিটিয়ে ধান ও খড় আলাদা করে রাখে ধান ঝাড়া বলে। আর পাহাড়ি অঞ্চলে কেমনভাবে ধান চাষ করা হতো? পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে ধান চাষ করা হতো, যেটাকে ধাপ চাষ বলা হয়। আর জমিতে গ্রীষ্মকালে না শীতকালে পাট চাষ করা হতো? সেটা হলো গ্রীষ্মকালে পাট চাষ করা হতো। এবারে ঢালু কাঁকুড়ে মাটিতে শীতকালে না বর্ষাকালে আউশ ধান হতো? ঢালু কাঁকুড়ে মাটিতে কী হয়? বর্ষাকালে আউশ ধান হয়। মানে এটা হচ্ছে ঢালু কাঁকুড়ে মাটিটা কোথায় পাওয়া যায়? দার্জিলিং বা পাহাড়ি অঞ্চলে যেগুলো, সেখানে শীতকালে না, সেটা বর্ষাকালে আউশ ধান হতো। আগে চাষের জলের জন্য কিসের উপর নির্ভর করতে হতো? চাষের জলের জন্য কিসের উপর বলো তো? বৃষ্টির উপর নির্ভর করতে হতো। এখন বৃষ্টির উপর নির্ভর করতে হয়, সেটা হলো বর্ষাকালের জল। এখন তো আবার গ্রীষ্মকালেও ধান চাষ করা হয়েছে, তাই শুধু বর্ষার জল নয়, গ্রীষ্মকালের জল মানে ওই বিভিন্ন চাষের জন্য যে বিভিন্ন ওই কল টাইপের, যেটাকে কি বলে, টিউব কল টাইপের একটা তৈরি করা হয়, আরও নানানভাবে জলের যোগান দেওয়া হয়। এবারে দার্জিলিংয়ের উঁচু ও ঢালু জমিতে বন কেটে ড্যাশ বাগান গড়ে উঠেছিল। সেটা কী বলো তো? চা বাগান গড়ে উঠেছিল। উঁচু ও ঢালু জমিতে বন কেটে চা বাগান গড়ে উঠেছিল। বেশিরভাগ জমিতে ধান চাষ দুবার হতো। আগে ধান চাষ দুবার হতো, এটা কি ঠিক? না, আগে বেশিরভাগ জমিতে ধান চাষ দুবার হতো না, তখন একবারই হতো। নদী, খাল, পুকুরে জমে থাকা জল কিসে করে খেতে দেওয়া হতো? এটা হলো ডোয়ায় করে। নদী, খাল, পুকুরে জমে থাকা জল ওই ডোয়ায় করে নিয়ে এসে খেতে দেওয়া হতো। ডোয়া মানে কী বলো তো? ছোটো ডিঙি নৌকা যেটাকে বলে, সেটাই। তারপরে দার্জিলিংয়ের প্রধান ফসল কী? প্রধান ফসল হলো চা। দার্জিলিংয়ে বেশি চাষ হয় এমন দুটি ফসলের নাম লেখো। সেটা হলো গম, সয়াবিন। দার্জিলিংয়ে বেশি চাষ হয় এমন দুটি ফসলের নাম, এটা হচ্ছে গম, সয়াবিন। এখানে ধান ছাড়া কথাটা বললে ভালো হতো প্রশ্নটা। দার্জিলিংয়ে ধান ছাড়া বেশি কী চাষ হয়? দার্জিলিংয়ে ধানটা কম চাষ হয়, ধান ছাড়া যেটা চাষ হয় সেটা হলো গম, সয়াবিন। আর চাটা তো আছে, এছাড়া
এই ফসল না বলে ওটা বলবে দানা শস্য বা ফসল বললেও অসুবিধা নেই, ঠিকই আছে। ঠিক আছে, দুটি ফসল গম সয়াবিন। এবারে পরবর্তী প্রশ্ন, সারা বছর হাওড়ার তুলনায় দার্জিলিংয়ে দ্বিগুণ বৃষ্টি হয়, এটা সত্য না মিথ্যা? হ্যাঁ, এটা সত্য। সারা বছর হাওড়ার তুলনায় দার্জিলিংয়ে দ্বিগুণ বৃষ্টি হয়। স্কোয়াশ কি? স্কোয়াশ হলো এক ধরনের ফল যা খেতে অনেকটা পেঁপের মতো। স্কোয়াশ গাছ কোথায় পাওয়া যায়? এটা দার্জিলিংয়ে পাওয়া যায়। স্কোয়াশ কী ধরনের গাছ? কী ধরনের গাছ দেখে নাও। এটা হলো ঝিঙে গাছের মতো দেখতে এক ধরনের লতানো গাছ। এটাই। তারপরে প্রশ্ন, দার্জিলিং অঞ্চলের নদী দিয়ে জল নেমে যায় কোন অঞ্চলে? নদী দিয়ে জল নেমে যায় তরাই অঞ্চলে। তরাই অঞ্চলের মাটি উর্বর হয়েছে কিভাবে? তিস্তা ও মহানন্দার পলি জমে। তরাই অঞ্চলে ধান চাষ প্রচুর হয়, সত্য না মিথ্যা? হ্যাঁ, এটা সত্য। তরাই অঞ্চলে ধান চাষটা প্রচুর হয়। দার্জিলিংয়ে যেমন কম হয়, তরাই অঞ্চলে অনেক হয়। তারপর তরাইয়ের কোন দুটি ফল খুব বিখ্যাত? আনারস ও কলা। তরাইয়ের আনারস কলা বিখ্যাত। রেশম কীট পালনের জন্য কোন গাছ চাষ করা হয়? তুঁত গাছ। রেশম কীট পালনের জন্য তুঁত গাছ চাষ করা হয়। কোন অঞ্চলে তুঁত গাছ চাষ করা হয়? এটা হলো মালদা আর দক্ষিণ দিনাজপুরের অনুর্বর অঞ্চলে। তরাই অঞ্চলে বৃষ্টি কেমন হয়? উত্তরের পর্বতের চেয়ে কম, কিন্তু দক্ষিণবঙ্গের চেয়ে বেশি বৃষ্টি হয় তরাই অঞ্চলে। ঠিক আছে। এবার ভাগীরথীর কোন দিক পুরোটা সমতল? হলো পূর্ব দিক। পূর্ব দিকটা পুরোটা সমতল। আর ভাগীরথীর পশ্চিম দিকের কোন অঞ্চল পুরো সমতল? পশ্চিম দিকের পুরো না, কিন্তু পশ্চিম দিকে একটা নির্দিষ্ট অঞ্চল আছে যেটা কিনা পুরো সমতল, সেটা হলো দামোদরের কাছের অঞ্চল। তারপর দামোদরের দুই পাশের জমিতে ড্যাশ আর ড্যাশ চাষ হয়। দুই পাশের জমিতে আলু আর আলু, মানে শুধু আলুই চাষ হয় দুই পাশের জমিতে, আলু আর আলু চাষ হয়। এবার আলু চাষ, আলু গাছ চা গাছের চেয়ে ছোটো না বড়? চা গাছের চেয়ে ছোটো না বড়? আলুটা হচ্ছে ছোট, আলু গাছ চা গাছের ছোটো গাছ। আলুর পাতা দিয়ে কি হয়? আলুর পাতা দিয়ে হয় জমির সার। তারপর দুর্গাপুরের পূর্ব দিক থেকে বর্ধমান জেলার মাটি বর্ধমান জেলার মাটি কী চাষের পক্ষে খুব ভালো? এটা হলো ধান চাষ। ঠিক আছে। আর দুর্গাপুরের পূর্ব দিক থেকে বর্ধমান জেলার মাটিটা, পূর্ব দিক থেকে শুরু করে বর্ধমান জেলার মাটি ধান চাষের পক্ষে খুব ভালো এটা। তারপরে ডিভিসির পুরো নাম কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। কেন ডিভিসি করা হয়েছিল? ডিভিসি করা হয়েছিল হচ্ছে বন্যাটাকে বন্ধ করার জন্য। বন্যা বন্ধ করার জন্য করা হয়েছিল। কিন্তু বন্যা বন্ধ করার জন্য করা হলেও অ্যাকচুয়ালি ডিভিসির জন্য এখন বন্যাটা হয়। তার কারণ আছে অনেক। দেখো, দামোদর ও মুন্ডেশ্বরীর দুপাশে প্রচুর ড্যাশ হয়, প্রচুর কী হয়? প্রচুর সবজি চাষ হয়। ঠিক আছে। দামোদর ও মুন্ডেশ্বরীর দুপাশে প্রচুর সবজি। তারপরে হুগলির পশ্চিম দিক ও হাওড়ার পূর্ব দিকটায় খুব বন্যা হয়, সত্য না মিথ্যা? হ্যাঁ, এটা সত্য। হুগলির পশ্চিম দিক ও হাওড়ার পূর্ব দিকটায় বন্যা হয়। আর যেটা বলছিলাম ডিবিসির জন্য কেন বন্যা হয়? ডিবিসির জন্য বন্যা হয় এই কারণে, দেখো, ডিবিসি যে কারণে তৈরি করা হয়েছিল, মানে বন্যাটাকে রোধ করার জন্য, আর যে পরিকল্পনা নেওয়া হয়েছিল সেই পরিকল্পনাগুলো ঠিকঠাক রূপায়িত করা হয়নি, যার জন্য ডিবিসির জন্যই বন্যাটা হয়। পরবর্তী ভিডিওতে তোমাদের 2 নম্বরের যে প্রশ্ন, সেখানে এটা নিয়ে আলোচনা করব আরও বিস্তারিত। ঠিক আছে। তাহলে আজকের এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট করে আমাদেরকে একটু উৎসাহ দিও, জানাও কেমন লাগলো তোমাদের ভিডিওটা। আর তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখতে চাও, সাবস্ক্রাইবটা করে নিও, কারণ সাবস্ক্রাইব করে রাখলে তোমাদেরই উপকার হবে, কারণ এই ধরনের ভিডিও আমরা আপলোড করতে থাকবো। ঠিক আছে। তাহলে আজকের এই পর্যন্ত। ভালো থেকো।